start. Assalamu alaikum. Welcome to my dear students. Welcome to Nasinagar Government High School online school. Today's the class is designed for especially class 8 subject English second part. Our today's lesson is voice. First, I would like to share greetings with my students, especially the students of my class 8. I hope that all of you having a good wealth and good preparation. So, today we will learn about the primary knowledge of voice. My dear students, first you will have to know what is the definition of voice. তোমাদেরকে প্রথমেই জানতে হবে যে ভয়েসটা কি বা ভয়েস এর সংজ্ঞাটা কি বা ভয়েস বলতে আমরা কি বুঝি অথবা ভয়েসের অবস্থান কোথায়। Look at the first para. ভয়েসের সম্পর্কে জানতে গেলে প্রথমে তোমাকে এই ধারণাটাকে জানতে হবে ভার্বের যে আকার সাবজেক্ট বা অবজেক্টের উপর মুখ্যভাবে কাজ করে তাকে ভয়েস বলে। ভার্বের যে আকার সাবজেক্ট বা অবজেক্টের উপর মুখ্যভাবে কাজ করে তাকে ভয়েস বলে। এখানে ছোট্ট একটা কথা, এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে এখান থেকে কিন্তু আমরা ভয়েস সম্পর্কে একটা পুরোপুরি ধারণা পেতে পারি। যেমন ধরো এখানে ভার্ব সম্পর্কে বলা হয়েছে, ভার্বের কি সম্পর্কে বলা হয়েছে, ভার্বের আকার বা রূপ সম্পর্কে বলা হয়েছে। এখন ভার্বের আকার বা রূপ কয়টা? আমরা জানি যে ভার্বের রূপ হলো তিনটা, প্রেজেন্ট রূপ, পাস্ট রূপ, পাস্ট পার্টিসিপল। তো ভার্বের রূপ বা ভার্বের যে আকার কি করে, সে কি করে সাবজেক্ট বা অবজেক্ট, সাবজেক্ট বা অবজেক্ট একসাথে না, কিন্তু ভার্বের যে রূপটা কখনো সাবজেক্টের উপরে কাজ করবে আবার কখনো অবজেক্টের উপরে কাজ করবে। আর কাজটা কেমন ভাবে করবে? মুখ্যভাবে। কেমন ভাবে করবে? মুখ্যভাবে। মুখ্যভাবে যখন কাজ করবে তখন আমরা তাকে ভয়েস করব। তাহলে এখান থেকে আমরা কি ধারণা পাচ্ছি যে ভার্বের যে রূপটা যখন একটা বাক্যে সাবজেক্টের উপরে মুখ্যভাবে কাজ করবে তখন তার রূপ হবে এক ধরনের, আবার ভার্বের যে রূপ একটা বাক্যে অবজেক্টের উপরে যখন মুখ্যভাবে কাজ করবে তখন তার রূপটা হবে আরেক ধরনের। সো আমরা সংজ্ঞাটা আশা করি বুঝতে পেরেছি। এবার আসো আমরা ভার্বের প্রকারভেদ সম্পর্কে জানব। দেখো এখানে আমি ছোট্ট একটা ডায়াগ্রাম তৈরি করেছি। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, আমরা সবাই জানি। তো এই যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস তাকে দুইভাবে ভাগ করা হলো, কিভাবে করা হলো সেটা কি আমরা কখনো চিন্তা করে দেখেছি? না, কখনো হয়তো দেখি না। আমরা এখন চিন্তা করে দেখি। আমরা উপরের সংজ্ঞাটা খেয়াল করি, বলছে যে ভার্বের যে রূপ সাবজেক্ট বা অবজেক্টের উপরে মুখ্যভাবে কাজ করে তখন তাকে ভয়েস বলে। তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে? সাবজেক্ট বা অবজেক্ট, সাবজেক্ট একটা, অবজেক্ট আরেকটা, কয়টা হলো? দুটা। মূলত ভয়েস যখন এই দুইটা জিনিসের উপরে দুই ধরনের কাজ করবে তখন কিন্তু ভয়েসের রূপও হবে দুই ধরনের। সেই জন্য ভয়েসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো অ্যাক্টিভ ভয়েস, একটা হলো প্যাসিভ ভয়েস। বিস্তারিত আলোচনার পূর্বে আমি সহজ করে বলতে চাই যে ভার্বের রূপটা যখন সাবজেক্টের উপরে মুখ্যভাবে কাজ করবে তখন সে হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েস, আবার ভার্বের এই রূপটাই যখন আবার অবজেক্টের উপরে মুখ্যভাবে কাজ করবে তখন সে হয়ে যাবে প্যাসিভ ভয়েস। কিভাবে? আশা করি পরবর্তী আলোচনায় তোমরা বুঝতে পারবে। খেয়াল করে দেখো, আমরা জেনেছি যে ভয়েস প্রধানত দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হলো কর্তৃবাচক, আর প্যাসিভ ভয়েস হলো কর্মবাচক। তাহলে অ্যাক্টিভ ভয়েসটা কি আমরা একটু ক্লিয়ারলি জানার চেষ্টা করি। সাবজেক্ট যখন অ্যাক্টিভ বা সক্রিয় হয়ে কাজ করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। কি বলছে? যে সাবজেক্ট যখন অ্যাক্টিভ বা সক্রিয় হয়ে কাজ করে, কোথায় কাজ করে? কোনো বাক্যের সাবজেক্ট যখন ওই বাক্যে অ্যাক্টিভ হয়ে কাজ করবে তখন সেই বাক্যটাকে বলা হবে অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা,
এটা আবার জিনিসটা কেমন আমরা एग्जांपल সহ বোঝার চেষ্টা করি, আশা করি আমরা বুঝতে পারব। एग्जांपल হি ইটস রাইস, হি সে ইটস খায় রাইস ভাত, সে ভাত খায়, সে কি খায় ভাত খায়, ভাত কে খায় সে খায়, কি খায়। তাহলে এখানে সাবজেক্টটা কি, সাবজেক্ট হলো হি। তাহলে আমরা একটু খেয়াল করি যে এই বাক্যে কাজটা কি ভাত খাওয়া, ভাত খাওয়া কে করতেছে হি করতেছে, হি এর পরিচয় কি সাবজেক্ট। তাহলে কি বোঝা গেল এই বাক্যের কাজটা কার দ্বারা সম্পন্ন হচ্ছে সাবজেক্টের দ্বারা। তাহলে আমরা কি বলতে পারি না যে এই বাক্যে সাবজেক্ট সক্রিয়। ওকে ডিয়ার স্টুডেন্টস, নোটিসেবল এখানে আমি ছোট নোট করে দিয়েছি, খেয়াল করে দেখো এই বাক্যের কাজটি কে সম্পন্ন করে। উত্তর আসবে হি, তিনি বা সে, অর্থাৎ এখানে সাবজেক্ট হলো অ্যাক্টিভ। যেহেতু হি ইটস রাইস, তিনি ভাত খান, কে ভাত খায় তিনি ভাত খান, তাহলে তিনিটাকে তিনি হলো সাবজেক্ট। তিনি কি করছেন বাক্যের কাজ সম্পন্ন করছেন, এই কাজটা কার দ্বারা হচ্ছে হি এর দ্বারা হচ্ছে, হি এর পরিচয় কি সাবজেক্ট। তাহলে কি বোঝা গেল এই বাক্যের সাবজেক্ট হলো সক্রিয়, যেহেতু এখানে সাবজেক্ট অ্যাক্টিভ বা সক্রিয়, সুতরাং এই বাক্যটা হলো অ্যাক্টিভ ভয়েস। ওকে ডিয়ার স্টুডেন্টস, কাম টু প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস মানে হলো কর্মবাচ্য, কর্মবাচ্য। অবজেক্ট যখন অ্যাক্টিভ হয়ে কাজ করে তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। আমরা সংক্ষেপে বলতে পারি যে অবজেক্ট যখন অ্যাক্টিভ হয়ে কাজ করে তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। বিভিন্ন বইয়ে এই কথাটা বিভিন্নভাবে দেওয়া আছে, আমরা এত বিস্তারিতভাবে মুখস্থ করা দরকার নেই, মনে রাখা দরকার নেই। আমরা মূল কথাটাই মনে রাখবো যে অবজেক্ট যখন একটা বাক্যে অবজেক্ট যখন অ্যাক্টিভ হয়ে মানে সক্রিয় হয়ে কাজ করবে তখন সেই বাক্যটা হয়ে যাবে প্যাসিভ ভয়েস। তাহলে কি বোঝা গেল এখন যে কথাটা আমরা বলতে চাচ্ছি যে এই ধরনের বাক্যে কে সক্রিয় থাকবে অবজেক্ট, কে সক্রিয় থাকবে অবজেক্ট, সাবজেক্ট সক্রিয় থাকবে না। তার মানে হলো যখন কোনো বাক্যে আমরা দেখব যে অবজেক্ট ওই বাক্যের কাজটা সম্পূর্ণ করছে তখন আমরা বুঝে নিব যে সেই বাক্যটাই হলো প্যাসিভ ভয়েস। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ রাইস ইজ ইটেন বাই মি, রাইস ভাত ইজ ইটেন খাওয়া হয় বাই মি আমার দ্বারা। ডিয়ার স্টুডেন্টস, লুক এট দ্য সেন্টেন্স। এখানে তোমরা খেয়াল করে দেখো রাইস ইজ ইটেন বাই মি, ভাত খাওয়া হয় আমার দ্বারা। তাহলে এখানে সাবজেক্ট হলো রাইস, সাবজেক্ট হলো রাইস আর অবজেক্ট হলো মি। আচ্ছা তোমরা কি খেয়াল করে দেখেছো যে এখানে সাবজেক্ট কি কাজটা করতে পারছে, রাইস ইজ ইটেন বাই মি। আচ্ছা ভাত কি আমাকে খায় নাকি আমি ভাতকে খাই? কথাটা কিন্তু দুই ধরনের হতে পারে। আমরা যদি না বুঝি মনের অজান্তে আমাদের মধ্যে এই দুই ধরনের প্রশ্ন আসতেই পারে। রাইস ইজ ইটেন বাই মি, আমি যদি সেন্টেন্সের মিনিংটা না বুঝি বা এটার অর্থটা ধরতে না পারি তখন আমার মধ্যে আসতে পারে যে ভাত মনে হয় আমাকে খায়। আমরা কমন সেন্সেও চিন্তা করি যে ভাত কি আমাকে কখনো খেতে পারে নাকি আমি ভাতকে খাই? উত্তরটা হলো আমি ভাতকে খাই, ভাত কখনো আমাকে খেতে পারে না। এটা হলো কমন সেন্সের। আমরা অ্যাকর্ডিং টু গ্রামার আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, আমরা সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে যদি মিলাই তাহলে কিন্তু সঠিক উত্তরটা পেয়ে যাই। কিভাবে? রাইস ইজ ভাত হলো ইটেন খাওয়া হয়, ভাত খাওয়া হয় বাই দ্বারা, মি আমার দ্বারা, আমার দ্বারা ভাত খাওয়া হয়। এর মানে কি? এর মানে হলো এই বাক্যে ভাত খাওয়াটা হচ্ছে কার দ্বারা? মি এর দ্বারা। মি এর পরিচয় কি? মি হলো অবজেক্ট। তাহলে এই বাক্যে কাজটা কে করতেছে? অবজেক্ট করতেছে। তাহলে অবজেক্ট এখানে কি? সক্রিয়। যে বাক্যে অবজেক্ট সক্রিয় সেই বাক্যটাই হলো প্যাসিভ ভয়েস। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমাদের বোঝার জন্য আমি এখানে আবার একটা ক্লু দিয়েছি, নোটিসেবল, লক্ষণীয়। এই বাক্যে ভাত কার দ্বারা খাওয়া হয়? আমি যদি সহজভাবে বলি তোমাদেরকে এক প্রশ্ন দিয়ে উত্তর দেওয়া সম্ভব যে ভাত কার দ্বারা খাওয়া হয়। এই যে বাক্যটা বলছে যে ভাত খাওয়া হয়, ভাত কার দ্বারা খাওয়া হয়? উত্তর আমার দ্বারা। অর্থাৎ এখানে মি হলো অবজেক্ট আর অবজেক্ট হলো অ্যাক্টিভ। যেহেতু এখানে অবজেক্ট অ্যাক্টিভ সুতরাং এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। ওকে, শর্ট কি অফ আইডেন্টিফাইং অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। একটা বাক্য পরীক্ষার সময় আমরা অনেক সময় ধরতে পারি না যে এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। তো এটা বোঝার জন্য এবং এই সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা একটা শর্ট কি ছোটখাটো একটা সূত্র আমরা মনে রাখতে পারি।
এখানে তোমাদের ভালো ধারণার জন্য ছোট্ট একটা কি এখানে দাঁড় করিয়েছি। কি নাম্বার 1, if subject is active in a sentence then it is active voice. if যদি subject is active, যদি subject কি হয় active হয়, সক্রিয় হয় in a sentence একটা বাক্যে, then তাহলে it is active voice, তাহলে এটা হবে active voice। কি বলছি যে যদি সাবজেক্ট একটি বাক্যে অ্যাক্টিভ হয় তাহলে আমরা বুঝে নিব যে এই বাক্যটা হলো অ্যাক্টিভ ভয়েস। if object is active, যদি অবজেক্টটা অ্যাক্টিভ হয় ইন এ সেন্টেন্স একটা বাক্যে, দেন ইট ইজ প্যাসিভ ভয়েস। আর আমরা যখন দেখব যে একটা বাক্যে অবজেক্ট হলো সক্রিয়, তখন আমরা নিশ্চিন্তে বলতে পারবো যে সেটা হলো প্যাসিভ ভয়েস। তাহলে আমরা এই দুইটা সূত্র যদি আমরা পরীক্ষাতে ইউজ করতে পারি, তাহলে কোন বাক্যটা অ্যাক্টিভ আর কোনটা প্যাসিভ সেটা নিয়ে আমাদের মধ্যে আর কোনো ধরনের দুটি অবকাশ থাকবে না। ওকে ডিয়ার স্টুডেন্টস, right now our discussion is, এই মুহূর্তে আমাদের আলোচনার বিষয় হলো which verb is suitable for changing voice and which verb is not suitable for changing voice। এখন আমরা যে ভয়েস চেঞ্জ শিখতে গেলে অবশ্যই আমাদেরকে এই সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে যে কোন ধরনের ভার্ব ভয়েস চেঞ্জের ক্ষেত্রে উপযুক্ত এবং কোন ধরনের ভার্ব ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে উপযুক্ত না। আশা করি এই সম্পর্কে তোমাদের পূর্ব জ্ঞান থাকতেও পারে, তারপরও আরও বেটার আইডিয়া এবং ক্লিয়ার আইডিয়ার জন্য তোমাদেরকে আমি কিছু শেয়ার করার চেষ্টা করছি। তো আমার কোশ্চেন ছিল যে which verb is suitable for changing voice, which verb is suitable for changing voice, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কোন ভার্ব উপযুক্ত। আর দ্বিতীয় কোশ্চেনটা ছিল which verb is not suitable for changing voice, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কোন ভার্ব উপযুক্ত না। অ্যানসার ইজ, উত্তর হলো সুইটেবল। কোন ধরনের ভার্ব সুইটেবল? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব সকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব হলো ভয়েস চেঞ্জের জন্য উপযুক্ত। কারণটা কি? এক্সিস্টিং অবজেক্ট। এক্সিস্টিং অবজেক্ট, তার মধ্যে কি আছে? অবজেক্ট আছে। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল which verb is not suitable for changing voice, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কোন ধরনের ভার্ব ব্যবহার করা যায় না। নট সুইটেবল, উপযুক্ত না। কোন ভার্ব উপযুক্ত না? ইনট্রানজিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া। ইনট্রানজিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া। এই ইনট্রানজিটিভ ভার্ব কিন্তু ভয়েস চেঞ্জ হয় না। কেন হয় না? এক্সিস্টিং নো অবজেক্ট। এক্সিস্টিং নো অবজেক্ট, কারণ তার কোনো অবজেক্ট থাকে না। ফর বেটার idea, I have put up here two examples, one for transitive verb and another is for intransitive verb. I play football, আমি ফুটবল খেলি। Here I is subject, play is verb and football is object. এখানে I হলো subject, play হলো verb, ফুটবল হলো object। এর মানে হলো এই বাক্যে অবজেক্ট আছে। এই বাক্যে যে ভার্ব তারপরে কি আছে? অবজেক্ট আছে। যেহেতু এই বাক্যে ভার্বের পরে অবজেক্ট আছে, সেহেতু এই বাক্যটা হলো ট্রানজিটিভ ভার্ব। যেহেতু এই বাক্যের ভার্ব হলো প্লে এবং প্লে এর অবজেক্ট হলো ফুটবল, এই বাক্যের ভার্ব প্লে এর অবজেক্ট আছে, আমরা জানি যে ভার্বের অবজেক্ট আছে সেই ভার্বটাই হলো ট্রানজিটিভ ভার্ব। যেহেতু এই প্লে এর অবজেক্ট হলো ফুটবল, সুতরাং এখানে প্লেটা হলো ট্রানজিটিভ ভার্ব। আমরা ইচ্ছে করলে এটাকে কি করতে পারবো? এই বাক্যটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করতে পারবো। কিন্তু if we look at the second sentence, আমরা যদি দ্বিতীয় বাক্যের উপর নজর দেই, what will be seen, কি দেখা হবে, or what will be noticed, কি দেখা যাবে। আমরা লক্ষ্য করব যে I go to school, আমি বিদ্যালয়ে যাই। এখানে I হলো সাবজেক্ট, go হলো ভার্ব, to হলো প্রিপজিশন, স্কুল নট অবজেক্ট। আমরা অনেক সময় বলি যে স্কুলটা হলো অবজেক্ট, কিন্তু আসলে কিন্তু এখানে স্কুলটা অবজেক্ট না। আচ্ছা, কেন অবজেক্ট না সেটা পরে বলছি। তো আগে আমরা সেটা শেষ করে নিই। যেহেতু এখানে গো হলো ভার্ব এবং স্কুল অবজেক্ট না, তাহলে বোঝা গেল এখানে গো ভার্বের কি নাই? অবজেক্ট নাই। যেহেতু গো ভার্বের অবজেক্ট নাই, সুতরাং সেখানে গোটা হয়ে গেল ইনট্রানজিটিভ ভার্ব। এবং যে বাক্যে ইনট্রানজিটিভ ভার্ব থাকে সেই বাক্যের কি হয় না? অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস হয় না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আরেকটা জিনিস জানা দরকার যে অবজেক্ট আমরা কিভাবে বের করতে পারি। তোমরা কি জানো অবজেক্ট কিভাবে বের করতে হয়?
জানলে দ্যাটস গুড, না জানলে আমার সঙ্গে আরও শেয়ার করো। সেটা হলো যে একটা বাক্যে যে ভার্ব থাকবে, মূল ভার্ব থাকবে, তাকে কি করতে হবে? তাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, কি বা কাকে দিয়ে। প্রিন্সিপাল ভার্বকে আমরা অবজেক্ট। অবজেক্ট পেতে গেলে আমাকে কি করতে হবে? একটা বাক্যে যে প্রিন্সিপাল ভার্ব থাকবে, একটা বাক্যের যে প্রিন্সিপাল ভার্ব বা যে মূল ভার্ব থাকবে, সেই ভার্বটাকে আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। যদি উত্তর পাওয়া যায় তাহলে বুঝতে হবে সেটা হলো ট্রানজিটিভ ভার্ব। আর যদি আমি ওই বাক্যটা, ওই ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করলাম, কোনো উত্তর পেলাম না, কাকে দিয়ে প্রশ্ন করলাম, কোনো উত্তর পেলাম না, তাহলে বুঝে নিব সেটা হলো ট্রানজিটিভ ভার্ব। যেমন দেখো, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে প্লে হলো ভার্ব, আমি ফুটবল খেলি। এখন প্লেকে আমি প্রশ্ন করব, আমি খেলি, আমি কি খেলি? আমি কি খেলি? ফুটবল খেলি। আমি কাকে খেলি? আমি ফুটবলকে খেলি। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি আসে? উত্তরে ফুটবল আসে, উত্তর পাওয়া যাচ্ছে। সুতরাং এখানে প্লে হলো ট্রানজিটিভ ভার্ব। এট দ্য সেম ওয়ে, একইভাবে আমরা ইন দ্য সেকেন্ড সেন্টেন্স উই আস্ক দ্য ভার্ব, উই আস্ক ভার্ব গো, আমরা ভার্ব গো কে প্রশ্ন করি। আই গো, আমি যাই। কি যাই? উত্তর নাই। কাকে যাই? উত্তর নেই। তাহলে দ্বিতীয় বাক্যে যে ভার্ব গো আছে, তাকে আমি কি দিয়ে প্রশ্ন করলাম? কোন উত্তর পেলাম না। এবং কাকে দিয়ে প্রশ্ন করলাম? কোন উত্তর পেলাম না। তবে হ্যাঁ, উত্তরটা অবশ্যই তোমার বাক্যের মধ্যে থাকতে হবে। আমি যাই, কোথায় যাই বলি নাই, কিন্তু আমি বলছি কি যাই, কাকে যাই। কি দিয়ে প্রশ্ন করলাম? কোন উত্তর নেই। কাকে দিয়ে প্রশ্ন করলাম? কোন উত্তর নেই। যেহেতু ভার্বকে আমি কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করার পরেও উত্তর পাইনি, সুতরাং বোঝা গেল সেই ভার্বটা হলো ইন্টারজেক্টিভ ভার্ব। তাহলে অবশ্যই আমরা যখন একটা বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওই বাক্যে যে ভার্বটা আছে সে কি ট্রানজিটিভ নাকি ইন্টারজেক্টিভ। যদি সে ট্রানজিটিভ হয়, তাহলে উই ক্যান ইজিলি কনভার্ট দ্য সেন্টেন্স ইনটু অ্যাক্টিভ টু প্যাসিভ। আমরা সহজেই এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। বাট ইফ দ্য ভার্ব ইজ ইন্টারজেক্টিভ, যদি এটা ইন্টারজেক্টিভ হয়, there is no way to convert the sentence into passive, তাহলে কিন্তু আমরা ওই বাক্যটাকে প্যাসিভ করার মতো কোনো পথই আর খুঁজে পাবো না। সো my dear students, I think we have got a clear idea about voice, the definition of voice, the main classification of voice, the introducing and definition of active voice, passive voice with existing example, and short key of identifying active and passive voice. We have also discussed which verb is suitable for voice, changing voice, and which verb is not suitable for changing voice, and what is transitive verb and what is intransitive verb, how can we identify transitive verb and how can we identify intransitive verb. আমরা এগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেয়েছি। আশা করি এই ধারণাগুলো যদি তোমাদের মধ্যে সঠিকভাবে থাকে, তাহলে ইনশাল্লাহ পরবর্তী যে ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব, সেই আলোচনায় তোমরা আরও বেশি শিখতে পারবে এবং ইনশাল্লাহ পরীক্ষাতে তোমরা ভালো পারফরমেন্স দেখাতে পারবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো।